বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিছু 2 মার্কের প্রশ্ন উত্তর তোমাদের জন্য শেয়ার করছি। প্রথম প্রশ্ন, ইতিহাস, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায়? উত্তর কি লিখবে? ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায় বা ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাসই হলো স্থানীয় ইতিহাস। আর তার সঙ্গে স্থানীয় জনশ্রুতিকে মিথ বা অতিকথা বলে। মৌখিক পরম্পরার ভিত্তি করে স্থানীয় ইতিহাস রচনা করা হয়। এইভাবে স্থানীয় ইতিহাস সমূহের সমন্বয়ে দেশের ইতিহাস গড়ে তোলার চেষ্টা করাই হলো স্থানীয় ইতিহাস চর্চা। পরবর্তী প্রশ্ন, অ্যানাল স্কুল কি? কি লিখবে? অ্যানাল স্কুল হলো ফ্রান্সের একটি পত্রিকা গোষ্ঠী। মার্ক ব্লক ও লুসিয়েল ফেরর এর উদ্যোগে অ্যানালস অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামক পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে এটি গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাস চর্চায় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয়ে স্থান লাভ করে। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা থেকে 19 শতকে বাংলার নারীদের সম্পর্কে কি জানা যায়? কি লিখবে? সূচনা লগ্ন থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 60 বছর ধরে বামাবোধিনী পত্রিকা সমকালীন বাংলার নারীদের অবস্থান সম্পর্কে জানবার এক গুরুত্বপূর্ণ দলিল। পরিবার ও সমাজের যোগসূত্র রূপে নারী কিভাবে সেই সময়ের আবহে প্রতিস্থাপিত হয়েছিল তা বামাবোধিনী পত্রিকা ঐতিহাসিক উপাদান স্বরূপ ধরে রেখেছে। পরবর্তী আর একটা প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট থেকে সমকালীন বাংলার কি চরিত্র পাওয়া যায়? কি লিখবে? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সময় একমাত্র হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিদ্রোহকে সমর্থন করে এবং সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করে। সাঁওতাল পত্রিকায় সাঁওতালিদের ওপর সীমাহীন শোষণের চিত্র তুলে ধরা হয় এবং নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণ এই পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতে থাকে। পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কি ছিল? কি লিখবে? ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি ছিল কৃষক ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রে ভূমি রাজস্ব বৃদ্ধি, বিভিন্ন নতুন কর আরোপ, চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী শোষণ, খাজনা আদায়ের অত্যাচার, নীল তারপরে তোমার কি বললাম, নীল, পাট, তুলো প্রভৃতি চাষে চাষিদের বাধ্য করা, মহাজনদের শোষণ, কুটির শিল্প ধ্বংস প্রভৃতি। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কি বোঝো? বিদ্রোহ কি কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন, সাধারণভাবে বিদ্রোহ নামে পরিচিত। অভ্যুত্থান কি কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজ গোষ্ঠীর একাংশের সংগ্রাম, সাধারণত অভ্যুত্থান নামে পরিচিত। এবং বিপ্লব হলো কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। আরেকটা প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? কি লিখবে? এনফিল্ড রাইফেলের প্রবর্তন ছিল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। নতুন ধরনের এই বন্দুকের টোটা সিপাহীদের হাত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। গুজব রটে যে এই টোটার মধ্যে গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে এবং ধর্মনাশের ভয়ে হিন্দু ও মুসলিম সিপাহীরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে। কিন্তু ইংরেজ ভারতীয়রা ভারতীয় সিপাহীদের দাবি না মানায় তারা প্রকাশ্যে বিদ্রোহ করে। পরবর্তী আরও একটি প্রশ্ন, 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালির মনোভাব কেমন ছিল? কি লিখবে? শিক্ষিত বাঙালির একটি অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত। এজন্য তারা 1857 ব্রিটিশ বিরোধী বিদ্রোহকে সমর্থন করেনি। কেননা এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পর কেউ জাতীয় রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা এ বিষয়ে শিক্ষিত সমাজ সন্দিহান ছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চানন কর্মকার কে ছিলেন? কি লিখবে? পঞ্চানন কর্মকার ছিলেন হুগলি জেলার ত্রিবেণীর একজন সুদক্ষ স্বর্ণশিল্পী। চার্লস উইলকিন্সের সহযোগী পঞ্চানন কর্মকার ছাপাখানায় মুদ্রণের জন্য উন্নত মানের বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন। তার তৈরি মুদ্রাক্ষর হ্যালহেডের বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয়। পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোডের বাংলা সংস্করণেও তার তৈরি উন্নত বাংলা মুদ্রাক্ষর ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার বিস্তারে ছাপাখানার দুটি গুরুত্ব কি? বাংলার মুদ্রণ বা ছাপা সম্ভব হলে বাংলা ভাষা ও জ্ঞানের এবং শিক্ষার বিস্তার ঘটবে। 2 নম্বর, বাংলার সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের সমর্থনে বিভিন্ন পত্রপত্রিকা ও সাহিত্যের উদ্ভব ঘটে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি কি? গান্ধীজি কেন অনশন প্রত্যাহার করে নেন? লিখবে? 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে এবং এর ফলে 22 জন পুলিশের মৃত্যু হয়। আন্দোলনে হিংসার প্রবেশ ঘটায় গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, কালীপরাজ কাদের বলা হয়? কালীপরাজ কথার অর্থ হলো নিম্ন শ্রেণীর কৃষক মানুষ। বারদৌলিতে এই কালীপরাজরা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে নেতৃত্বদানকারী বা অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম কি? আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম হলো কস্তুরবা গান্ধী, কমলা নেহেরু, স্বরূপরানী নেহেরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলাবালা দেবী, আর একটা হচ্ছে লীলা নাগ। নেক্সট, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? লিখবে? 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে ছোট বড় মিলিয়ে প্রায় 562টিরও বেশি স্বশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এগুলোই দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল। পরে কোশ্চেন, স্বাধীন ভারতের আপাত সমস্যাগুলো কি কি? স্বাধীন ভারতের আপাত সমস্যাগুলি ছিল অভ্যন্তরীণ ও বৈদেশিক। অভ্যন্তরীণের মধ্যে পশ্চিম পাঞ্জাব ও পূর্ব পাকিস্তান থেকে ভারতে আগত উদ্বাস্তু সমস্যা,
দেশ বিভাগজনিত হিংসা ও সাম্প্রদায়িক বিদ্বেষ সমস্যা, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণ সমস্যা, বেকার সমস্যা ও খাদ্য সমস্যা এবং বৈদেশিক সমস্যার মধ্যে ছিল প্রধানত ঠান্ডা লড়াইজনিত কারণে বৈদেশিক নীতির পরিবর্তন। তো এই হলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আরও কয়েকটা প্রশ্ন শেয়ার করি। মানুষের খাদ্যাভ্যাস থেকে ইতিহাস চর্চার কী ধরনের উপাদান পাওয়া যেতে পারে? কোনো মানুষের সমাজের আর্থসামাজিক অবস্থা, কোনো মানুষের খাদ্যাভ্যাস অন্য সমাজের দ্বারা প্রভাবিত হওয়া, স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের সচেতনতা প্রভৃতি। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? এর দ্বারা পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়, পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়া যায়। মেকলে মিনিটস কি? লর্ড বেন্টিংয়ের আইন সচিব ও খ্যাতনামা পণ্ডিত টমাস ব্যারিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে তার বিখ্যাত মিনিটস বা প্রতিবেদনে নিকৃষ্ট প্রাচ্য শিক্ষার বদলে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং অভিমত দেন যে উচ্চ ও মধ্যবিত্তের জন্য ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ফিল্ট্রেশন থিওরি বা ফিল্ট্রেশন তত্ত্ব অনুযায়ী ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং ভারতে নবজাগরণ আসবে। এটি মেকলে মিনিটস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, চার্লস উডের দুটি সুপারিশ কি? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের অনেকগুলো সুপারিশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো, প্রথম হচ্ছে সরকারি শিক্ষানীতি রূপায়ণে ও পরিচালনার জন্য সরকারি শিক্ষা বিভাগ গঠন করা, দ্বিতীয় হলো ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। খুদকাটি প্রথা কি? খুদকাটি প্রথা মানে জমির যৌথ মালিকানা। এটি ছিল মুন্ডাদের একটি চিরাচরিত প্রথা, এর অন্য নাম খুদকাটি। ব্রিটিশ শাসনে খুদকাটি প্রথা উঠিয়ে দিতে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করা হয়। ঐতিহ্যবাহী এই প্রথাটি উঠিয়ে দেওয়াই ছিল মুন্ডা বিদ্রোহের অন্যতম কারণ। পরবর্তী প্রশ্ন, ওয়াহাবিকতার অর্থ কী? উত্তর হচ্ছে নবজাগরণ। কে কবে ওয়াহাবি আন্দোলন শুরু করে? রাখবে আরব দেশের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামক একজন ধর্মপ্রাণ ব্যক্তি ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন এবং দিল্লির সুবিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজ এর প্রভাবে উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমেদ ভারতে ওয়াহাবি আন্দোলনকে জনপ্রিয় করে তুলেছিল। পরে আরেকটা প্রশ্ন, ভারতে গড়ে ওঠা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1836 সালে। জমিদার সভার লক্ষ্য বা কর্মসূচি কী ছিল? লক্ষ্য বা উদ্দেশ্য বা কর্মসূচি যাই আসুক লিখবে সরকারের কাছে আবেদন করে জমিদারের স্বার্থ রক্ষা করা, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো এবং সরকারের কাছে দাবি জানানো, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা, পুলিশ বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার সাধনে সরকারের কাছে আবেদন করা। পরবর্তী প্রশ্ন, বীণা দাস স্মরণীয় কেন? কি লিখবে? বীণা দাস ছিলেন ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী। তিনি 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতার অবস্থায় গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার জন্য গুলি চালান, কিন্তু তার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তী প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? কি লিখবে? 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানে প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এজন্য 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ বলা হয়। পরবর্তী কোশ্চেন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কার নেতৃত্বে গড়ে ওঠে? বিচারপতি এস কে ধরের নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক প্রদেশ গড়ে ওঠে। এই কমিশনের মূল বক্তব্য কী ছিল? এর মূল বক্তব্য ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের আপত্তি জানিয়ে তারা বলে যে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে ভারতের জাতীয় ঐক্য ও প্রশাসনিক কাজকর্ম বিঘ্নিত হবে। পরবর্তী কোশ্চেন, কে কবে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করে? সভাপতি কী ছিল? সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর সভাপতি ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর। এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখে নিই। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল? গঠনের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে 1 নম্বর ব্রিটিশ সরকার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক বিকল্প স্বদেশী শিক্ষার প্রসার ঘটান, 2 নম্বর হচ্ছে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দান করেন, শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলেন, নৈতিক শিক্ষা দান করেন এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটান। পরবর্তী প্রশ্ন, কবে কাদের নেতৃত্বে সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, ইউসুফ মেহের আলী, অশোক মেহতা, মিনু মাসানি প্রমুখের নেতৃত্বে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। আরেকটা প্রশ্ন, কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? মানবেন্দ্র রায় 1940 খ্রিস্টাব্দে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। তো যে কটা প্রশ্ন দিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম টাইপসের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। আর যে কটা দিলাম দেখা যাক এর মধ্যে কতগুলো আসে, আশা রাখছি যে কিছু প্রশ্ন অন্তত পাবে। তো এইগুলো আজকে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আর যে সাজেশনে যেগুলো দিয়েছি সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তো কোনো কথাই নেই। ধন্যবাদ।